স্বাগত জানাচ্ছি খাদ্য গজ থেকে মধুশীলের সাথে আছে আমি শামীম জাহেদি। পোশাক শিল্পকে বস্ত্র অধিদপ্তরের অধীনে না নেবার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে এই সংক্রান্ত আইন পাশ হলে হয়রানি বাড়বে। এ খাত সংশ্লিষ্টদের আরও বলছেন যে আইন যাই হোক না কেন এ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর তাগিদ তারা বলছেন। আজ আমরা আলোচনা করতে চাই নতুন বস্ত্র আইন নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাজী ইফতেখার হোসেন। তবে মূল আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। কারখানা নির্মাণ থেকে পণ্য রপ্তানি পর্যন্ত অন্তত ৮ মন্ত্রণালয় ঘুরতে হয় পোশাক মালিকদের। যদিও বাণিজ্য মন্ত্রণালয়কেই প্রধান হিসেবে বিবেচনা করে বিজিএমইএ, তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নেই। সোমবার বস্ত্র আইনে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে বিধান রাখা হয়েছে পোশাক খাতের ৩ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর কারখানা নিয়ন্ত্রণ করবে বস্ত্র অধিদপ্তর। পাশাপাশি পোশাক শিল্পের যন্ত্রপাতি ও প্যাকেজিং কারখানা এই আইনের আওতায় আসবে। সব মিলিয়ে প্রায় ১০,০০০ কারখানার নিবন্ধন ও পরিদর্শনের ক্ষমতা দেয়া হয়েছে বস্ত্র অধিদপ্তরকে। আবার নিবন্ধন ফি নির্ধারণের ক্ষমতা এককভাবে অধিদপ্তরকে দেয়া হয়েছে। বিজিএমইএ বলছে এই আইন পোশাক খাতের জন্য বাধা। হয়রানি কমাতে পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। ওয়ান স্টপ সার্ভিস, সেটা যে মন্ত্রণালয়ের আন্ডারেই হোক, আমাদের তো কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হলে আমরা এক জায়গার থেকে অসুবিধা ছাড়া, হয়রানি ছাড়া একটা জায়গা চাই যেখানে আমরা ব্যবসাটা সুন্দর মতো স্মুথলি করতে পারি। পোশাক খাতে শৃঙ্খলা ফেরাতে বস্ত্র আইন প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে তা সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমেই করা উচিত। এটা বাস্তবায়নের আগে একটা থরোব্রেড কনসালটেশন হওয়া উচিত বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানের সাথেও, যারা স্বতন্ত্রভাবে তাদের মতামত দিতে পারে এইসব ব্যাপারে। বিশ্লেষকেরা বলছেন এতে আরও সময় লাগলেও সরকারের তা বিবেচনা করা উচিত, যা এই শিল্পের জন্য ইতিবাচক হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? আমি ভালো, আপনাকে স্বাগত, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রতিবেদন দেখলাম যেখানে নতুন বস্ত্র আইনে একটি খসড়া হয়েছে, যেটা ক্যাবিনেটে পাশ হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে বস্ত্র খাতের জন্য যাবতীয় যা কাজ সেটা বস্ত্র মন্ত্রণালয় করে থাকবে। এবং এর ফলে প্রায় ৯.৫ থেকে ১০,০০০টি কারখানা, যেটা বিটিএম এর অধীনে আছে, বিজিএম এর অধীনে আছে, বিকেএম এর অধীনে আছে, তারা সবগুলোই তাদের নিয়ন্ত্রণে আসবে। এবং আমরা দেখেছি ড্রাফটে মোটামুটি সব কাজই বস্ত্র মন্ত্রণালয় দিতে প্রস্তুত যদি আইন পাশ হয়ে যায়। আপনারা চাইছেন ওয়ান স্টপ সার্ভিস। এটা এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস, এটাই এক ধরনের হতে পারে। সমস্যা কোথায়? কেন আপনাদের আপত্তি? আমরা একটু পিছনের দিকে যাই। এই আইনটা শুরু করার জন্য ২০১১ সাল থেকে শুরু হয়েছে কথাবার্তা। এখন এটা নীতিগতভাবে মন্ত্রণালয় ২০১৭ সালে এসে এটাকে পাশ করেছে। জি। এখন আমার যেটা ধারণা, আপনারা জানেন মনে হয়, আপনার প্রতিবেদনে এসছে যে ৮টা মন্ত্রণালয় এখানে ইনভলভ, একটা ওয়ান স্টপ সার্ভিস আমরা চাচ্ছি। আপনারা সেটা চাচ্ছি, ঠিক আছে, ওয়ান স্টপ সার্ভিস আপনারা দিবেন। কিন্তু ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য যেই মন্ত্রণালয়টা এই মুহূর্তে আপনি এখানে ইনক্লুড করেছেন, তারা কিন্তু এই মন্ত্রণালয় এই কাজগুলো এখনো করেননি, অন্যান্য মন্ত্রণালয় কাজগুলো করেছেন। তাই এই সমন্বয়টা ওই একটি মন্ত্রণালয়ের দ্বারা সবাইকে সমন্বয় করা সম্ভব কিনা সেটা আগে দেখার বিষয় ছিল। সেটা নিয়ে সরজমিনে কাজ করা হয়েছে কিনা সেটা তো আমি জানি না। এবং এইখানে যারা স্টেক হোল্ডার আছেন, অনেকগুলো স্টেক হোল্ডার আছেন, সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে যে আলোচনা না করে আর বিবেচনা না নিয়ে এখনই যদি এটা নিয়ে আরও সময় বিবেচনা করে কাজটা করা হয়, তাহলে হয়তো বা কাজটা থেকে ভালো রেজাল্ট আসতে পারে। সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলা হয়েছে কিনা জানি না, কিন্তু বিজিএম এর সাথে কথা হয়েছে এবং বিজিএম এর মতামত দিয়েছে বলে আমার জানা মতে দিয়েছে। সেখানে আপনার মতামত দিয়েছেন, অন্যরাও মতামত দিতে পারে, বিকেএম দিতে পারে, বিটিএম দিতে পারে, প্যাকেজিং ইন্ডাস্ট্রি যারা জড়িত তারা দিতে পারেন। বিজিএমএ যে মতামতটা দিয়েছে সেটা তো আপনি শুনতেই পেলেন। বিজিএমএ বলেছে যে ওয়ান স্টপ সার্ভিস আমরা চাচ্ছি যে কোনো মন্ত্রণালয়ের মাধ্যমেই হোক, কিন্তু সেটা যেন হয়রানিমূলক না হয়। আমরা আগে কেন ভাবছি হয়রানি হবে না? আমরা দেখি আমাদের অতীতের অভিজ্ঞতার কারণে এটা আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, আপনি জানেন যে অতীতের অভিজ্ঞতা আমাদের ভালো নেই এই জায়গায়। তো সেই জন্য আমরা বারবারই চিন্তা করছি যে আমরা যে যাচ্ছি, আমরা সেই জিনিসটাকে কিভাবে মানে একটা কনসালটেশন না করে
কিভাবে আমরা এই কাজটা করতে যাব একটা মন্ত্রণালয়ের মাধ্যমে, যেই মন্ত্রণালয়টা এই কাজটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এতদিন, জি, এখন নতুন করে সম্পৃক্ত হবেন। আচ্ছা। এতদিন যেই মন্ত্রণালয়গুলো সম্পৃক্ত ছিলেন হ্যাঁ। তারা কিন্তু আর থাকছেন না। কি কি ধরনের কাজের জন্য আপনারা বলছেন যে আপনাদের যেসব সেবা দরকার তার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের ঘুরতে হয়, যার জন্য আপনারা ওয়ান স্টপ সার্ভিস কথা বলছেন? একটা হতে পারে হচ্ছে ফ্যাক্টরি অনুমোদনের জন্য, কারখানার অনুমোদনের কারখানার অনুমোদন রয়েছে, রাজুকের অনুমোদন রয়েছে, ফায়ার সার্ভিসের অনুমোদন লাগছে অগ্নি নির্বাপনের জন্য, তারপরে ধরেন বন্ডেন লাগতেছে যেটা রাজস্ব বোর্ড দেখেন সেটা লাগতেছে, বা এক্সপোর্ট প্রমোশন বোর্ড লাগতেছে মিনিস্ট্রি অফ কমার্সের জন্য। এই মন্ত্রণালয়গুলো এই ধরনের কাজ কিন্তু শুধু যে আপনি যারা পোশাক রপ্তানি করছেন তাদের জন্য কিন্তু নয়, সবাই যারা আসলে ব্যবসা করছেন, যারা ব্যবসায়ী, যারা এক্সপোর্ট করছেন তাদের কিন্তু সবার ক্ষেত্রে একই সমান হয় প্রযোজ্য এটা। হ্যাঁ, তাহলে সবাইকে তো আপনি এই জায়গাতে আনেন নাই, শুধু বস্ত্র মন্ত্রণালয়ের বস্ত্রকেই আনতে চাচ্ছেন। এখন আপনারা যদি দুই ভাগ করেন এটাকে, বস্ত্র এবং পোশাক দুইটা কিন্তু এক জিনিস নয়। বস্ত্র কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর পোশাক কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ। তাহলে ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে আপনি এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন এবং সমন্বয় করতে চাচ্ছেন এটা কম্প্রিহেনসিভ ভাবে। যদি এটাকে আপনি কম্প্রিহেনসিভ ভাবে করতে পারেন সঠিকভাবে আলোচনা করে সব স্টেক হোল্ডার সঙ্গে, এবং সেটার জন্য যদি সেই ধরনের টেকনিক্যাল পিপল লোকজন থাকে আপনার কাছে, তাহলে সেটা কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে ইমিগ্রেশন অথরিটিকেও আপনি নিয়ে আসতেছেন এটার মধ্যে, যেমন ই ভিসা, যেমন অ্যারাইভেল ভিসা, সেটাও যদি বস্ত্র মন্ত্রণালয়ে চলে আসে তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা তো নিশ্চয়ই এটার সঙ্গে সম্পৃক্ত না। এখানে বলা হচ্ছে বস্ত্র মন্ত্রণালয় সেটা দেখভাল করবে, সেটা নিশ্চয়ই অ্যারাইভাল ভিসার যদি ব্যাপার থাকে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তারা দেখবে। তাহলে তো আপনার ওয়ান স্টপ সার্ভিস আর হলো না এখানে, জিনিসটা তো আবারও চলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওয়ান স্টপ সার্ভিস আমি পেলাম কিভাবে? তো ওয়ান স্টপ সার্ভিসের ধারণা কি, তাহলে কিভাবে এটা হতে পারে? ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে একটা জায়গায় আপনাকে কেন্দ্রবিন্দু করে বিভিন্ন জায়গার সঙ্গে সে সম্পৃক্ত হয়ে সে কাজটা সার্ভিসটা আমাকে দিবে। সে তাদের সঙ্গে যোগাযোগ করবে, যদি 7টা থাকে, 8টা থাকে, 10টা থাকে, তার সঙ্গে সে যোগাযোগ করবে, আমি না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমাকেই যেতে হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য, যার জন্য আমরা বলতেছি ওয়ান স্টপ করলে পরে আমাকে আর বাকি সব জায়গায় যেতে হবে না, আমি এক জায়গায় কাগজটা জমা দেবো, সে সবগুলা করে এনে আমাকে ডেলিভারি করে। আমাদের অভিজ্ঞতা বলে বাংলাদেশে, আমাদের অভিজ্ঞতা বলে অফিসের কোনো ফাইলই আসলে নড়ে না যদি আপনি নিজে থেকে সেটা নড়ানোর ব্যবস্থা না করেন, সেটা আর একটা বাস্তবতা। কিন্তু আমি যে আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি যে ওয়ান স্টপ ধারণার কথা আপনি বলছেন, এর কোনো গুড প্র্যাকটিস কোথাও আছে কিনা বা কোনো ভালো উদাহরণ আছে কিনা আপনার সামনে? আমাদের দেশের ক্ষেত্রে নেই, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে নেই, কিন্তু আপনি যদি ইউরোপে যান, আমাদের পাশের দেশ ভারতেই যান, ভারতের যে গুজরাটে যদি যান, যেটা মুদির এলাকা, সেখানেই যদি যান, সেখানে কিন্তু প্রচুর বস্ত্র ইন্ডাস্ট্রি আছে, আপনি জানেন। এবং সেটা সুরাত ইজ এ এক্সপোর্টিং কান্ট্রি, সুরাত এবং আহমেদাবাদ টেক্সটাইলের জন্য প্রসিদ্ধ। আচ্ছা, সেখানে যদি যান, তাদের যে তারা কিন্তু টেক্সটাইল প্রমোশন কাউন্সিল একটা করেছেন, আবার অ্যাপারেল প্রমোশন কাউন্সিলকে সে আলাদা করে রেখেছেন। দুইটা কাউন্সিল থেকে কাজটা করতেছেন। কেন তারা তাহলে করলেন? তারা টেক্সটাইলটাকে অ্যাপারেলের সঙ্গে তো মিশাননি। অ্যাপারেল প্রমোশন কাউন্সিল ইজ এ ডিফারেন্ট অ্যান্ড টেক্সটাইল প্রমোশন কাউন্সিল ইজ এ ডিফারেন্ট। আচ্ছা, দুইটাকে আলাদাই করে রেখেছেন তারা, কারণ টেক্সটাইলের সঙ্গে অ্যাপারেলকে যোগ করেন নাই তারা। আমরা যদি গুড প্র্যাকটিসের কথা বলি বাংলাদেশে, তাহলে এখন আপনারা এক্স্যাক্টলি যে কাজের কথা বলছেন, ওয়ান স্টপ সার্ভিস পাচ্ছেন না বলছেন আপনি, কাজটা কিভাবে হচ্ছেন? আপনি এতগুলো ডিপার্টমেন্টে বা মন্ত্রণালয়ে আপনি যখন যাচ্ছেন, একটা কাজ করতে কতদিন সময় লাগতে পারে? আপনি যদি একটা ফ্যাক্টরি শুরু করার কথা যদি বলি, এখন এই মুহূর্তে আপনি জানেন যে আপনাদের প্রতিবেদনই আছে, যেটা সম্বন্ধে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে বাংলাদেশে এই ধরনের কাজ করতে মিনিমাম সময় লাগে 6 থেকে 7 মাস সময় লেগে যায় এই কাজগুলো করতে। তো এখন 6-7 মাস সময় লাগলে পরে একটা ইন্ডাস্ট্রি করার জন্য একটা লোকের যদি কোনো ইনভেস্টমেন্ট করতে আসে, তার যদি 6-7 মাস লাগে এইসব কাজগুলো করতে, তাহলে সে কখন ইন্ডাস্ট্রিটা চালু করবে? এখন ধরেন একটা লোক কাগজপত্র করলো 6 মাস লাগিয়ে, ইনভেস্টমেন্ট করার জন্য আরো তার লাগলো 2 বছর, তারপর ইলেকট্রিসিটি পাওয়ার জন্য লাগলো 6 মাস, সব মিলিয়ে দেখা গেল যে 1-1.5 বছর একটা লোক তার কোনো ইন্ডাস্ট্রিটাকে স্থাপন করতে পারছে না। আজকের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, দুনিয়াতে কিন্তু ব্রেক্সিট হওয়ার পরে এবং ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে কিন্তু দুনিয়া আরেক জায়গায় চলে গেছে। এখন সেইটার সঙ্গে আপনাকে নতুনভাবে চিন্তা করতে হবে যে আপনি সেটা কিভাবে সম্পৃক্ত সেই হবে। অর্থে গ্লোবালাইজেশনটা আসলে ব্যাহত হচ্ছে। সেটা ব্যাহত হচ্ছে। ধন্যবাদ। আমরা নিব একটু বিরতি, তারপর আপনার সাথে কথা বলবো আমরা আবারও। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশীল। আজ আমরা আলোচনা করছি নতুন বস্ত্র আইন নিয়ে, যেটি ড্রাফট হয়েছে, এবং এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। এই নতুন আইনের ড্রাফটে আরও কিছু বিষয় বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই আইনের
08 ধারায় নিবন্ধন গ্রহণে বাধ্যতামূলক করা হয়েছে এবং সেটা বাধ্যতামূলক করা হয়েছে এবং কোনো ব্যক্তি এই অধীনে নিবন্ধন গ্রহণ না করলে তার জেল জরিমানা হতে পারে জি। এবং এটা ফৌজদারি মামলায় এই বিচার রাখার বিধান রয়েছে। কেমন, এটা কি মনে হয়? এটা আমি যেটা ভাবি সেটা হলো যে আমি যেভাবে ভাবছি, একজন লোক ব্যবসা করতে এসে সে জেল জরিমানার কথা চিন্তা করলে তো সে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ব্যবসা করতে হলেও তাকে তো রাষ্ট্রের আইন মানতে হবে, আপনাকে গুড গভর্নেন্স দিতে হবে। গুড গভর্নেন্সে তো সেটা জিনিস। এখন আমি যখন রাষ্ট্রের কাছে চাইবো যে এই জিনিসগুলো আমি করতে চাচ্ছি, রাষ্ট্র আমাকে পরিচালিত করবে যে এই জিনিসটার এই স্ট্যান্ডার্ড হবে। এই স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি যাই তাহলে আমাকে আপনি বলতে পারেন যেটা আপনি ভুল করেছেন। কিন্তু আমাকে বিভিন্ন কর্তৃপক্ষ ধরেন সার্টিফিকেট দিল যে আমার জিনিসগুলো সঠিক আছে, তারপরে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনার জন্য যদি আপনাকে আমাকে দায়ী করেন, আবার আমাকে দায়ী করে আমাকে যদি বলেন 10 বছর তোমাকে 10 লাখ টাকা জরিমানা, 2 বছরের জেল, সেটা কোন ধরনের কথা হলো সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ আপনিই তো আমাকে সার্টিফিকেট দিয়েছেন যে এইভাবে কাজটা করার জন্য, আমি সেটাই তো পালন করে কাজগুলো করেছি। তাহলে আমি তো কোনো জিনিস ভুল করে যদি থাকি, আপনার গুড গভর্নেন্স না থাকার কারণে হয়তো ভুল হইতে পারে, আমার কি এখানে ভুলটা কোথায় সেটা তো আমি জানি না। হ্যাঁ, যদি আপনি নিশ্চয়ই বলছেন, যদি আমরা একটা ভবনের কথা বলি, যে একটা গার্মেন্টসের ফ্যাক্টরি বিল্ডিং ধসে গেল, এখন সেই বিল্ডিংয়ের যারা হচ্ছে অনুমোদন দিয়েছিলেন বিল্ডিং তৈরি করবার জন্য, বা এখানে কি মালিকের কোনো রকমের দায়বদ্ধতা থাকবে না? এখন ধরেন যদি আমি বিল্ডিং করার সময় বিল্ডিং কোড মেনে করি, এখন সেটা যদি সরকারের যে পরিদর্শন আছে তিনি যদি করে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে থাকেন, আচ্ছা, এটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে সেটার জন্য কি আমাকে দায়ী করবেন আপনি? আচ্ছা, সেখানে আপনি এটা বলছেন যে বুঝতে পেরেছি। আমি আরো কিছু বিষয় আলোচনা করতে চাই। এই আইনে আর কি খারাপ দিক রয়েছে বলে আপনার মনে হয়, যেটা আপনি মনে করছেন যে ব্যবসার জন্য নেতিবাচক প্রভাব পড়বে? আমি যেটা দেখছি এখানে কিছু কিছু জিনিস বলা হচ্ছে যে এটাকে মান নিয়ন্ত্রণ করা হবে। মান নিয়ন্ত্রণ বলতে আমি যেটা বুঝি যে কোনো প্রোডাক্ট যেটা হয় প্রোডাক্টের মান নিয়ন্ত্রণ করবে। এখন এই আইন কিভাবে মান নিয়ন্ত্রণ করবে সেটা আমি জানি না। কারণ হলো মান নিয়ন্ত্রণের জন্য যিনি ক্রেতা তিনি কিন্তু একটা মান নিয়ন্ত্রণ করে দেন যে এই মানের নিচে হলে আমি মালটা খরিদ করব না। আচ্ছা, তাহলে আমি এখানে মান নিয়ন্ত্রণ করবো কোনো ভূমিকাই রাখি না। এটা আসলে বায়ারের উপর নির্ভরশীল, এটা কাস্টমারের উপর নির্ভর করছে, কারণ তারা একটা স্ট্যান্ডার্ডাইজ করেই মালটা নিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে। তাহলে এখানে মান নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন আমার দিক থেকে থাকার কথা না, এটা কাস্টমারের দিকের জিনিস। আচ্ছা, সেটা একটা দিক ভাবছেন। আসেন এবার সামাজিক দায়বদ্ধতার ব্যাপার আছে অনেকগুলো, যেগুলো রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় সেখানে ইনভলভ থাকে, সেটার উপরে বেস করে আমাকে সামাজিক দায়বদ্ধতার উপর থাকতে হবে আমাকে। সেগুলোর জন্য যদি আপনি আমাকে দায়ী করেন তাহলে তো আমি কিভাবে ব্যবসা করবো? কারণ আপনি বারবারই বলছেন যে বাংলাদেশ এসে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি হতে যাচ্ছে, তাহলে আপনি যদি এই ধরনের আইন সামনে রাখেন তাহলে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কিভাবে হবেন আপনি? এই আইনে, নতুন যে ড্রাফট আইনে, তার মধ্যে কোনো ভালো দিক দেখেছেন আপনি? আমার কাছে যেটা ভালো দিক মনে হয়েছে সেটা হলো যে সরকারের একটা সদিচ্ছা হয়েছে যেটাকে একটা ডিসিপ্লিনে নেওয়ার জন্য, সেটাই দেখার জন্য বিষয় যে সরকার এটাকে অনেকদিন পরে বুঝতে পেরেছেন, আজকে 32 বছর পরে, যে এই ইন্ডাস্ট্রিটা যেভাবে চলছে সেটা এভাবে চলা উচিত না, এটাকে একটা ডিসিপ্লিন আনা উচিত। দ্যাটস এ ভেরি গুড থিংস। গভর্নমেন্টকে এটা আলোচনা করে যে স্টেক হোল্ডার আছে সবাইদের সঙ্গে বসে কিভাবে এটাকে ডিসিপ্লিন করা যায় সেটার জন্য চেষ্টা করা যেতে পারে, এবং এটা কম্প্রিহেন্সিভলি যদি করে আই এম ভেরি মাচ অ্যাকসেপ্টেবল ফর দিস থিংস। এই যে ডিসিপ্লিনের কথা বলছেন, তার মানে হচ্ছে এখন আসলে আমাদের ডিসিপ্লিন নেই। ডিসিপ্লিন নেই কোন কোন দিক থেকে? আপনি নিশ্চয়ই বলবেন যে আপনি যে অনুমোদন করা দরকার একটা ব্যবসা করবার জন্য, আপনাকে বলছেন 7-8টা মন্ত্রণালয় বা বিভাগে ঘুরতে হচ্ছে, এটা এক ধরনের ইনডিসিপ্লিন আপনি বলছেন। এটা আর কি আছে যেটা, যেমন প্রফিট রিপ্যাট্রিয়েশনের কথাও আমরা দেখি যে বিদেশে আমাদের এন্টারপ্রেনার তারা কিন্তু আসলে ইনভেস্ট করতে চাচ্ছেন বাইরে, সেটা আসছেন না। এই বিষয়গুলো কোনো ডিসিপ্লিন দেখেন কিনা, বা এন্টারপ্রেনার কি তারা কি এটাকে ফ্রি হওয়া উচিত কিনা, তিনি কি ব্যবসা করতে পারেন কিনা বাইরে, যে সেটাও তো তার ব্যবসার একটা অধিকার না। এখন ধরেন আমার দেশের যে এন্টারপ্রেনার বাইরে যাবেন, আমাদের দেশের যে মুদ্রানীতি সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আমরা আপনি অ্যাডক ভিত্তিতে আপনি যাচ্ছেন, কেস টু কেস বেসিস করা হয়। এখনো আপনি কিন্তু বাংলাদেশ নিজেই একটা উর্বর জায়গা যেখানে আপনি এখনো ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি কালকে ইথিওপিয়ায় যান, আই হ্যাভ বিন ইন ইথিওপিয়া টু সি দিস থিংস। এখন ইথিওপিয়াতে কালকে যে আপনি যাবেন কোনো লিঙ্কেজে সেখানে নেই, তো সেখানে আপনি গিয়ে কিভাবে কাজটা করবেন? হাইতিতে অনেকে করছেন এবং সেখান থেকে তারা চাচ্ছেন যে ওখান থেকে আমেরিকা দ্রুত শিপমেন্ট করতে পারবেন, তাদের অসুবিধা কোথায়? আমার কাছে কোনো কিছুরই অসুবিধা নেই, কিন্তু আমার জানার বিষয় হলো আপনি যে চাচ্ছেন যেতে, আপনাকে কি কোনো
কাস্টমার ইনভলভ করতেছে যে আপনি ওখানে যান, গেলে পরে আমার জন্য সুবিধা হবে। সেটা যদি হয়ে থাকে তাহলে তো আপনার এখানে কোনো ভূমিকা নেই, এটা কাস্টমারের কারণে আপনি যাচ্ছেন, আপনি কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ তৈরি করে যাচ্ছেন না এখানে। আমাদের দেশে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে আপনি দেখবেন যে 1980 সালে যেই সিএম প্রোডাক্টের জন্য দেওয়া হতো, আজকে এত বছর পরে এসে সেই প্রোডাক্টের সিএম কিন্তু সেই জায়গায় রেখে দেওয়া হয়েছে। এটার কারণ কি? কারণ আমরা যেইভাবে অগ্রগতি করেছি আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ সেভাবে যায়নি, ফরওয়ার্ড লিঙ্কেজটা পিছনে রয়ে গেছে। আমরা কিন্তু সেভাবে সেলস করতে পারিনি আমাদের প্রোডাক্টকে, আমরা কিন্তু আমাদের ইমেজকে সেভাবে বিল্ড আপ করতে পারিনি। তাহলে আপনি সাইতিতে যাচ্ছেন, ফাইন, ভেরি গুড, বাট ইফ ইউ গো উইথ এনি ব্র্যান্ড অর এনিবডি এলস, তাদের ঘাড়ে চড়ে যদি আপনি যান তাহলে কি আপনি সত্যিকার অর্থে কাজ করতে পারবেন? এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হলো আমাদের দেশেরই যেই অর্গানাইজেশনগুলো আছে, আপনি জানেন যে আমরা কিন্তু $4 বিলিয়ন উপরে বিদেশিদেরকে দিতে হচ্ছে আমাদেরকে। তাহলে আমরা তো নিজের দেশেই এখনো সৃষ্টি করতে পারি নাই টেকনোলজিক্যালি ডেভেলপমেন্ট, আমরা কিভাবে বাইরে গিয়ে করবো কাজটা? ভ্যালুয়েশনের কথা চলে আসে। আপনি নিজেই বলছেন যে আসলে আজ থেকে বহু বছর আগে যে সিএম ছিল সেই একই রেট এখনো একই বিদ্যমান। তাহলে আসলে আমরা বলতে পারি যে আসলে আমাদের ভ্যালু অ্যাড করতে পারছি না, বা আমাদের একটা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারি না। আমরা বলছি যে আমরা সবসময় সাপ্লাই দিয়ে যাচ্ছি, কেন নিজেরা এত বছরের একটা অভিজ্ঞতা আমাদের এন্টারপ্রেনারদের আমরা যদি বলে থাকি, কেন ব্র্যান্ড তৈরি করতে পারছি না? ব্যর্থতা মানে এখানে সমস্যাটা যেটা দেখা যাচ্ছে, আমরা যে এন্টারপ্রেনাররা ধরেন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন বিজনেসে আমরা এখানে এসেছি, আমরা এখনো সেইভাবে কিন্তু ইনস্টিটিউশনাল করতে পারিনি এই ব্যবসাটাকে। আচ্ছা, সবচেয়ে বড় সমস্যাটা যেটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু আমরা দিতে পারিনি। এই যে সরকার যে চিন্তা করতেছে এটাকে ডিসিপ্লিন, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই যাচ্ছে। আপনি যদি প্রাতিষ্ঠানিক রূপ যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না দিতে পারবেন, তার থেকে সুফল আদায় করা কিন্তু খুব কঠিন জিনিস। এখানে যেমন স্ক্যাটার্ডলি সব জিনিস হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে ডেভেলপমেন্ট যেই ফরওয়ার্ড লিঙ্কেজগুলো হচ্ছে সেটাও স্ক্যাটার্ডলি হচ্ছে, বাইরের লোকজন আসছে, আমরা আছি, সবাই মিলে এটা আমরা করতেছি। কিন্তু এটা এইভাবে তো হওয়া উচিত, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে ধরেন এটা পোশাক একটা ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড যেমন আছে জারা, গ্যাপ, কেন আমাদের দেশের এন্টারপ্রেনার এইভাবে চিন্তা করছেন না? নাকি রিটেল বিজনেস আর সাপ্লাইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা তারা রিস্ক নিতে সাহস পাচ্ছেন না? আমার দেশে এখনো সেইভাবে, ধরেন আমার দেশ কেন, চাইনিজরাও কিন্তু রিটেলে ওইভাবে আসতে পারে নাই, চেষ্টা করছেন ওরা, তারা বিভিন্ন রিটেলার কিনে নিচ্ছেন। এখন সারা দুনিয়াতে ধরেন 8-10টা ব্র্যান্ড এসছে বাইরের থেকে, এশিয়ার থেকে, এখনো কিন্তু ইন্ডিয়ানরাও সেভাবে ব্র্যান্ডে যেতে পারে নাই। এখন আমার দেশের যে আমাদের যে ক্যাপাসিটি, আপনাকে বুঝতে হবে যে আপনার কি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে বিদেশে যে $2 বিলিয়ন বা $5 বিলিয়ন $10 বিলিয়ন ইনভেস্ট করে সেখানে রিটেলার সব করার, সেই ক্যাপাসিটি আপনার বিল্ড আপ করে নাই। তাহলে আপনাকে যে জিনিস বিল্ড আপ করতে হবে সেটা ফরওয়ার্ড লিঙ্কেজে কারো না কারোর সাথে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে, তা না হলে তো আপনি সেখানে পৌঁছতে পারবেন না। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তো আমরা আশা করবো যে আইন নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এখন একটা ড্রাফট মন্ত্রিপরিষদে আসলে পাস হয়েছে, এরপরে এটা ভেটিং মন্ত্রিপরিষদে পাস হওয়ার পরেই এটাকে আইন বলা যাবে, এখনো এটা খসড়াই আছে। তো এই বিষয়ে নিশ্চয়ই সরকার স্টেক হোল্ডারদের সাথে আরও আলোচনা করবে এবং সবাই আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে আসতে পারবে। আপনাকে অশেষ ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।